হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। আজকে আমরা ডিসকাস করব সায়েন্সের প্র্যাকটিস সেট 2। তো তার আগে বলে দিই, তোমরা সবাই জানো যে উত্তরণ তোমাদের জন্য ফ্রিতে, হ্যাঁ একদমই ফ্রিতে নিয়ে এসেছে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির ক্লাস। যারা রুটিনটা জানো না তাদেরকে আমি একবার রুটিনটা বলে দিই, দেখে নাও। সোম থেকে শনি প্রতিদিন রাত্রি 8টা থেকে 9টা থেকে এবং 10টা থেকে তোমাদের ক্লাস থাকছে। রাত্রি 8টা থেকে এবং রাত্রি 10টা থেকে থাকছে পলাশ স্যারের ম্যাথ এবং রিজনিং ক্লাস। এবার রাত্রি 9টার সময় যে স্লটটা থাকছে, সেই রাত্রি 9টার সময় সোমবার আর মঙ্গলবার হবে জিকে ক্লাস শোভন স্যারের। আর ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে হবে সায়েন্সের ক্লাস আমার মানে ফিরোজ স্যারের। আর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হবে ইংরেজির ক্লাস সুমন স্যারের। ওকে, এবং তোমরা যারা গ্রুপে জয়েন হতে চাও এবং ক্লাসের পিডিএফ পেতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠাবে, তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই। আমরা এই সেশনে প্রতিটা সেশনে একটা করে শেষে আমরা একটা করে কোয়েশ্চেন রাখি। যে কোয়েশ্চেনটার আনসার তোমরা কিন্তু একদম কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও দেখার পরে লাস্ট একটা কোয়েশ্চেন আমি তোমাদের দেব, যেটার আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ওকে, চলো। তো আজকের যে প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? চোখের লেন্সের ফোকাল দূরত্ব পরিবর্তন ড্যাশ এর ক্রিয়া দ্বারা সৃষ্টি হয়। আমাদের চোখের যে লেন্স, আমাদের চোখের একদম যেটা বাইরের কভারিং, সেই বাইরের কভারিংটাকে দুটো পার্টে ভাগ করা হয়। ওকে, এই যে সামনের যে পোর্শনটা থাকে না, দেখো আমাদের চোখের এই যে টোটাল টোটাল পোর্শনটা, এটাকে কি বলা হচ্ছে? আইবল। আইবলের একদম বাইরের কভারিং এর যেটা হচ্ছে 1/6 পোর্শন, এই পার্টটা, এটাকে বলা হয় কর্নিয়া। এটা ট্রান্সপারেন্ট হয়, এদিক দিয়ে আলোটা যায়। ওকে, তো এই কর্নিয়ার এই 1/6 পোর্শনটাকে বলি কর্নিয়া, আর বাকি এই যে পেছনের পোর্শনটা পড়ে থাকছে এটাকে বলি আমরা স্ক্লেরা, যেটা হচ্ছে 6/5 ভাগ। ওকে, তো এটা ছিল প্রথম লেয়ার। এরপরে দ্বিতীয় লেয়ার যেটা থাকে সেটা হচ্ছে কোরোয়েড লেয়ার, এবং সেই দ্বিতীয় লেয়ারেরই এক্সটেনশন হচ্ছে তোমার সিলিয়ারি বডি। এই যে স্ট্রাকচারটা আঁকলাম ফিঙ্গার লাইক, বা এদিকে নিয়ে গিয়ে যে স্ট্রাকচারটা আঁকলাম এটাকে বলা হচ্ছে সিলিয়ারি বডি। ওকে, সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাসেল। ওকে, তো এই সিলিয়ারি মাসেল থেকে বেরিয়ে আসে এরকম এক ধরনের লিগামেন্টের মতো, যাকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্ট, এবং তার সাথে ব্লেন্ড হয়ে থাকে আমাদের চোখের আইলেন্স। ওকে, তো এই আইলেন্সের ফোকাল দূরত্ব, দেখো একটা লেন্সের এরকম ফোকাস পয়েন্ট থাকে। তো সেই ফোকাস পয়েন্ট থেকে সে লেন্সের মিডিল অবধি, মিডিল পয়েন্টটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। তো এই ফোকাস পয়েন্ট থেকে মিডিল অবধি এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ফোকাল লেন্থ। তো যে লেন্সটা এরকম সরু হবে, পাতলা হবে, তার ফোকাল লেন্থ অনেক বড় হবে, অনেক বড়। আর যে লেন্সটা এরকম মোটা হবে, সে লেন্সটার ফোকাল লেন্থ ছোট হবে। ওকে, তো এই যে সিলিয়ারি মাসেলের কথা বলছি না আমরা, এই সিলিয়ারি মাসেল যখন কন্ট্রাক্ট করে মানে যখন এবার টেনে টেনে ধরে, তখন আমাদের লেন্সটা এরকম সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়। তখন আমাদের চোখের ফোকাল লেন্থ হয়ে যায় বড়। আর এই এই সিলিয়ারি মাসেল যখন তোমার রিল্যাক্স করে, তখন আমাদের লেন্সটা হয়ে যায় এরকম মোটা, যার ফোকাল লেন্থ হয় হচ্ছে ছোট। তো লেন্সের ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্বের যে পরিবর্তন, সেটা আলটিমেটলি এই মাসেলটা করছে, যেটাকে বলছি সিলিয়ারি মাসেল। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে হচ্ছে সিলিয়ারি পেশি, অপশন সি। ওকে, এই যে চক্ষু তারা বলতে বলা হয় পিউপিল। চক্ষু তারা মানে হচ্ছে, দেখো এই যে সিলিয়ারি বডি, ওর একটা এক্সটেনশন এরকম সামনের দিকে বেরিয়ে থাকে, তেমনি সিলিয়ারি বডির আরেকটা এক্সটেনশন এরকম সামনের দিকে বেরিয়ে থাকে। তো এই যে আলো যাচ্ছে, আলো যখন গিয়ে পড়ছে কি কর্নিয়াতে, কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট, কর্নিয়াকে ভেদ করে আলো চলে যাচ্ছে। এবার দেখো এই যে ওপেনিংটা, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা বা এই ওপেনিংটাকে বলা হয় হচ্ছে পিউপিল বা চক্ষু তারা, যেটার মধ্যে দিয়ে আলো আলটিমেটলি গিয়ে লেন্সে প্রবেশ করছে এবং লেন্সকে ভেদ করে সে যাচ্ছে হচ্ছে রেটিনাতে। ওকে, এবং এই এই যে প্রজেকশনটা তোমাকে দেখালাম, এই যে প্রজেকশনটা সিলিয়ারি মাসেলের যে এক্সটেন্ডেড পার্টটা তোমাকে দেখাচ্ছি, এই পার্টটাকে বলা হয় কি? এই পার্টটাকে বলা হয় আইরিস। আইরিস এখানে লেখা আছে আইরিস। ওকে, চলো এবার আমরা যাই দ্বিতীয় কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? তো তোমরা এটা সবাই জানো, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি হবে? অপশন বি, HNO3, তাই না? H2SO4 কার রাসায়নিক সংকেত?
সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের। ওকে, HCl কার রাসায়নিক সংকেত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। ওকে, এই যে C6H5OH, এটা কিসের সংকেত? এটা হচ্ছে ফেনলের সংকেত, ফেনল, বা যাকে বলা হয় কার্বলিক অ্যাসিড, সাপ তাড়াতে যেটাকে আমরা ইউজ করি। ওকে, সেটা হচ্ছে এই ফেনল, ফেনল বা যাকে বলা হয় কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। ওকে, চলো এবার যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট বা ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? দেখো, এখনকার দিনের যে ক্যামেরা, সেই ক্যামেরার মধ্যে থাকে হচ্ছে ফিল্ম থাকে না, কিন্তু আগেকার দিনে দেখবে ফিল্ম থাকতো, ফটোগ্রাফিক ফিল্ম বা যেটাকে রিল টাইপের বলি, যে ফিল্মটাকে মানে ছবি তোলার পরে সেই ক্যামেরার রিলটাকে ধুতে হতো। ঠিক আছে, মানে সেই ক্যামেরার রিলটাকে ধুতে হতো। ওকে, তো সেই ফটোগ্রাফিক ফিল্ম কি দিয়ে তৈরি? সোডিয়াম কার্বনেট, নাকি সোডিয়াম সালফেট, নাকি সিলভার ব্রোমাইড, নাকি হাইড্রোকুইনন? তো এখানে সঠিক আনসার হবে অপশন সি, সিলভার ব্রোমাইড, AgBr। এই AgBr সিলভার ব্রোমাইডের কণা দিয়ে তৈরি ফটোগ্রাফিক ফিল্ম। ওকে, এই ফটোগ্রাফিক ফিল্মে যখন আলো গিয়ে পড়ে, তো যে অবজেক্ট থেকে আলো গিয়ে পড়ছে সেই অবজেক্টের ছবি পরিস্ফুট হয় বা ডেভেলপ হয়। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? এলপিজি সিলিন্ডারের নিম্নোক্ত কোন গ্যাস থাকে? অপশন এ বলেছে আইসোবিউটেন এন্ড প্রোপেন, আইসোবিউটেন আর প্রোপেন থাকে। ঠিক আছে, বাকি অপশনগুলো দেখি। অপশন বি বলেছে বিউটেন এন্ড আইসোবিউটেন, হ্যাঁ বিউটেন থাকে, আইসোবিউটেনও থাকে। অপশন সি বলেছে বিউটেন এন্ড প্রোপেন। অপশন ডি বলেছে বিউটেন, আইসোবিউটেন এন্ড প্রোপেন। তো যেটাতে তিনটেই আছে, বিউটেন, দেখো বিউটেন প্রোপেন এগুলো বেশি পরিমাণে থাকে, আইসোবিউটেন খুব কম পরিমাণে থাকে। তো এখানে আনসার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন, দেখবে স্যাকারিনকে কি বলা হয়? আর্টিফিশিয়াল সুইটনার। যাদের সুগারের প্রবলেম থাকে, যারা চিনি খেতে পায় না, তারা দেখবে এই চিনির পরিবর্তে আর্টিফিশিয়াল এই যে চিনি বা স্যাকারিনকে ইউজ করে, তাই না? তো সেই স্যাকারিন কি দিয়ে তৈরি? ফেনল দিয়ে তৈরি, নাকি প্রোপেন দিয়ে তৈরি, নাকি টলুইন, নাকি বিউটেন দিয়ে তৈরি? কি হবে আনসার? তো স্যাকারিন আমাদের টলুইন দিয়ে তৈরি। ওকে, স্যাকারিন কি দিয়ে তৈরি? পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় তাহলে আনসার কি বলবো? টলুইন। এই টলুইন আমরা কোথা থেকে পাই? এটা এক ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট। এই টলুইন এক ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট, মনে থাকবে? এই দেখো ফেনল, ফেনল কি? ফেনলকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। ওকে, সরি কার্বক্সিলিক নয়, কার্বলিক অ্যাসিড বলা হয়। ওকে, এই প্রোপেন, বিউটেন এদের সংকেতগুলো কিন্তু পরীক্ষাতে জানতে চাই। তো এদের সংকেত কি? এদের সংকেত কি হবে? যেরকম হচ্ছে বিউটেন, বিউটেনের সংকেত কি? তো মনে রাখবে বিউট মানে হচ্ছে 4টে কার্বন থাকে। আর 4টে কার্বন থাকলে, এই 4টে কার্বন থাকলে এক একটা কার্বনের তো 4টে করে হাত আছে। তাহলে কতগুলো হাত থাকছে দেখো এরকম, এই, তার মানে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা, 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 এখানে একটা। কতগুলো হাইড্রোজেন হলো? 10টা। তাহলে H10, C4H10 হচ্ছে বিউটেনের সংকেত। তেমনি প্রোপেনের সংকেত কি হবে? প্রোপেনের সংকেত হচ্ছে প্রপ, প্রপ মানে হচ্ছে C3, কার্বন, 3টে কার্বনকে বোঝায়। ওকে, তো 3টে কার্বন আছে মানে আবার ড্র করতে পারো এই। তো কতগুলো এখানে হাইড্রোজেন থাকবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, তাই তো? তাহলে C3H8 হচ্ছে প্রোপেনের সংকেত। এই সংকেতগুলো কিন্তু পুলিশের পরীক্ষাতে, এসএসসি জিডিতে এগুলো কিন্তু দিয়ে থাকে। ওকে, চলো নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 6। কি বলেছে? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ, যার সংকেত হচ্ছে CaCO3। এর মধ্যে ক্যালসিয়াম কত পরিমাণে আছে, পার্সেন্টেজে আছে? তো এটা খুবই সোজা একটা জিনিস, যেরকম তোমাদের আমি বলি, ধরো তোমাকে বললাম যে মিল্ক আর ওয়াটারের একটা মিশ্রণ আছে। সেই মিল্ক আর ওয়াটারের মিশ্রণে মিল্ক আছে 5 কেজি আর ওয়াটার আছে ধরে নাও 10 কেজি। তাহলে টোটাল মিশ্রণটা কত? 15 কেজি। তাহলে এই টোটাল মিশ্রণটা হচ্ছে 15 কেজির, তার মধ্যে মিল্ক আছে 5 কেজি। তোমাকে বললাম মিল্কের পার্সেন্টেজ কত, তো মিল্ক আছে 5 কেজি, কত কেজির মধ্যে? টোটাল 15 কেজির মধ্যে। তাহলে পার্সেন্টেজ করবো 100 দিয়ে গুণ করবো, 5 দিয়ে কাটো, কাটো 3, 3 দিয়ে একে কাটো,
তাহলে কত হচ্ছে 33.3%, তাই তো? ঠিক সেরকম ভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেটে কতটা ক্যালসিয়াম আছে সেটাও বার করতে পারবো। দেখো, এই ক্যালসিয়াম কার্বনেটের টোটাল মলিকুলার মাস কত হবে সেটা আমাকে দেখতে হবে। তো ক্যালসিয়ামের মলিকুলার মাস হচ্ছে 40, প্লাস কার্বনের মলিকুলার মাস কত, 12। এবার আছে O3, এর তার মানে তিনটে আছে, তাহলে একটা অক্সিজেনের মাস কত, 16। তাহলে 16 দেবো আমি, তাহলে 16 দিয়ে গুণ করবো, তিনটে যেহেতু অক্সিজেন আছে, তাহলে দেখো কত হয়, 40 প্লাস 12 প্লাস 3 কত, 48। তাই যোগ করলে কত হচ্ছে, 100। টোটাল হচ্ছে 100 ইউনিট মেনে নিলাম। ক্যালসিয়াম কার্বনেট মানে টোটাল ওর ভর হচ্ছে 100 ইউনিট মতো। তার মধ্যে ক্যালসিয়ামের ভর কত, 40। তাহলে 40/100 ইন্টু 100 করবো, তো 100 কেটে গেলে পড়ে থাকলে কত, 40% হবে আনসার। মানে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়াম থাকে 40%, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, নিচের কোনটিকে ব্রাউন বা বাদামি কোল বলা হয়? বিটুমিনাসকে বলা হয়, কোককে বলা হয়, অ্যান্থ্রাসাইটকে বলা হয়, নাকি লিগনাইটকে বলা হয়? তো আমরা কোল পড়েছি 4 রকমের, পিট কোল, বিটুমিনাস, লিগনাইট, অ্যান্থ্রাসাইট, তাই তো? এই যে কোলের যে ক্লাসিফিকেশন, সেটা কিসের উপরে বেস করে? সেটা হচ্ছে কোলের মধ্যে কতটা কার্বন থাকে, কতটা কার্বন পার্সেন্টেজ থাকে তার উপরে বেস করে। বোঝা গেল? যেরকম লিগনাইট কোল, এই যে লিগনাইট কোলের কথা বলছি না, লিগনাইট কোলের মধ্যে 40 থেকে 50% মতো কার্বন থাকে। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে হাই গ্রেডের কোল। ওকে, সব থেকে হাই গ্রেডের কোল হচ্ছে অ্যান্থ্রাসাইট, যার মধ্যে কার্বনের পার্সেন্টেজ প্রায় 90%, মানে 80% থেকে 90% থাকে। 80 থেকে 90% মতো অ্যান্থ্রাসাইটের মধ্যে কার্বন থাকে। বিটুমিনাস, বিটুমিনাসের মধ্যে কার্বন পার্সেন্টেজ লিগনাইটের থেকে একটু বেশি থাকে। ওই ধরে নাও 45 থেকে অ্যাভারেজে বলতে পারো কত হবে, 70। ওকে, 45 থেকে 70/80, 70/80 সেটা হচ্ছে বিটুমিনাসের কোলে, মানে বিটুমিনাসের মধ্যে কার্বনের পার্সেন্টেজ। কোক কি? কোক কোল থেকে তৈরি হয়, কোল থেকে কোক তৈরি হয়, কিন্তু কোল থেকে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে তৈরি হয় কোক। ওকে, কোকের মধ্যেও কার্বনের পার্সেন্টেজ কিন্তু ভালোই থাকে। তো আমাদের কোয়েশ্চেনের আনসার কি হবে, যে বাদামি কয়লা বা ব্রাউন কোল কাকে বলে? তো ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে। লিগনাইট যে কোল, যার মধ্যে কার্বনের পার্সেন্টেজ কম, তো যে কারণে ওর কালারটা ওরকম বাদামি বা ব্রাউন কালারের দেখায়। মনে থাকবে? তাহলে হাই গ্রেডের কোল বললে কি বলবো, অ্যান্থ্রাসাইট। আবার বলতে পারে হার্ড কোল, অ্যান্থ্রাসাইটকে হার্ড কোলও বলা হয়, হার্ড কোলও বলা হয়, ঠিক আছে? এগুলো ইনফরমেশন গুলো মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, নিচের কোনটি বিষ্ণ উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, দায়ী নয়। বিষ্ণ উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তো গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় কোনটা? দেখো দায়ী কারা, কার্বন ডাই অক্সাইড যেরকম দায়ী, কারণ কি কার্বন ডাই অক্সাইড হিটকে ধরে রেখে গোটা বিশ্বের যে উষ্ণতা, বিষ্ণ উষ্ণায়নকে প্রমোট করছে বা হেল্প করছে। বৃক্ষচ্ছেদন, যদি আমরা গাছ কাটি, গাছ কাটলে তো অক্সিজেনের পরিমাণ কমবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, তাই না? তার মানে বৃক্ষচ্ছেদনে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এ বা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। মিথেন, মিথেনও তো এক ধরনের গ্রিন হাউস গ্যাস, মানে মিথেনও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তাহলে এখানে আনসার কি হবে, আনসার পড়ে থাকলো হচ্ছে অপশন এ, সিএফসি। সিএফসি নির্গমন কি করে, এ বিষ্ণ উষ্ণায়ন ঘটায় না, কিন্তু এ কি করে, ওজোন হোল ক্রিয়েট করে, ওজোন হোল ক্রিয়েট করে। বোঝা গেল? তো এখানে আনসার হয়ে গেল তাহলে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে আমরা রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করে থাকি, ঠান্ডা করার জিনিস হিসাবে ফ্রিজের মধ্যে থাকে। ওকে, যাই হোক বর্তমানে যে ফ্রিজগুলো বানানো হয় বা যে হিমায়কগুলো বানানো হয় বা যে রেফ্রিজারেন্টগুলো বানানো হয়, সেখানে সিএফসি কিন্তু থাকে না, কারণ সিএফসি ওজোন হোলকে ধ্বংস করে, তাই। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, কলিচুন, লবণ, কোনটা হবে আনসার? তো আমরা এখানে সবাই জানি আনসার হবে হচ্ছে কলিচুন। কেন কলিচুন? কারণ এই রিয়াকশনটা আমরা আগেও পড়েছি বা ছোটবেলাতে পড়ে এসেছি, এটা এক ধরনের কম্বিনেশন রিয়াকশন। কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO। এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন জল মেশাবে না,
তখন তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর তার সাথে তৈরি হয় হিট বা তাপ। ওকে, তো এখানে আনসার হয়ে যাবে কি কলিচুন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলেছে? খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে। মানে খবরের কাগজ দিয়ে যখন আমরা খাবার মুড়ি বা খবরের কাগজে করে যে খাবার নিয়ে যাই, সেই খাবারে এক ধরনের মেটালিক পলিউশন দেখা যেতে পারে। কি ধরনের দূষণ দেখা যেতে পারে? অপশন এ বলছে অ্যালুমিনিয়ামের দ্বারা দূষিত হতে পারে, লোহা দ্বারা দূষিত হতে পারে, সীসা দ্বারা দূষিত হতে পারে, ম্যাগনেসিয়াম দ্বারা দূষিত হতে পারে। তো এখানে সঠিক আনসার হবে অপশন সি, সেটা হচ্ছে সীসা বা লেড। লেড বা সীসার মেটালিক পলিউশন হতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 11 কি বলেছে? খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট। তো ফুড প্রিজারভেশন বা খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বেনজোইক অ্যাসিড বা বেনজয়েট। বেনজোইক অ্যাসিডের কোনো সল্টকে, যাদেরকে বলা হয় বেনজয়েট বা বেনজোইক অ্যাসিডকে ইউজ করতে পারি। ওকে, অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনেগার। মানে ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের এক ধরনের ডাইলিউট সলিউশন, লঘু সলিউশন। মানে ভিনেগারের মধ্যে 4 থেকে 8% মতো থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড আমরা কোথায় দেখতে পাই? বিভিন্ন ফলের মধ্যে, যেরকম হচ্ছে গ্রেপস, আঙ্গুর, ওকে, ব্যানানা, ট্যামারিন্ড, তেঁতুল, ঠিক আছে, এসবের মধ্যে থাকে। সোডিয়াম বাইকার্বনেটকে কি বলা হয়? সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় বেকিং সোডা। দেখবে ব্রেড, পাউরুটি বা লুচি কচুরি ফোলাতে আমরা বেকিং সোডা খাবারে অ্যাড করি, তাই না? তো সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। চলো এরপরে যাবো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? দার্শনিকের উল বা ফিলোজফার্স উল কাকে বলে? তো দার্শনিকের উল বা ফিলোজফার্স উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, ZnO বা জিঙ্ক অক্সাইডকে বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে? বলছে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা 1, মানে নিউটন সংখ্যা সেম। ওকে, এক্স ওয়াই জেড তিনখানা অ্যাটম আছে, সবার মধ্যে নিউটন সংখ্যা একই আছে। এর মধ্যে যতগুলো নিউটন আছে, এর মধ্যে অতগুলো আছে, এর মধ্যে নিউটন আছে, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। দেখো প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা এটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। প্রোটন সংখ্যা আলাদা আলাদা বলেই তো মৌলগুলো আলাদা আঁকলাম। এখানে আমি এক্স বললাম, ওয়াই বললাম, জেড বললাম, তাই না? তো এরকম, যেরকম তোমাকে আমি দেখাচ্ছি, দেখো সালফার 1636, ক্লোরিন 1737, আর্গন 1838। এই যে ওপরে যে সংখ্যাগুলো লেখা আছে, এটা কি? এটা হচ্ছে মাস নাম্বার। এটা কি? মাস নাম্বার বা ভর সংখ্যা। মাস নাম্বার বা ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা মানে নিউটন আর প্রোটনের যোগফলকে বোঝায়। আর নিচে যেটা লেখা থাকে এই নিচের সংখ্যাগুলো 17, 18, এটা কি? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, ইংরেজিতে বলা হয় অ্যাটমিক নাম্বার। যেটা অ্যাটমিক নাম্বার, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে সেই সংখ্যাকে বোঝায়। তো এখানে দেখো সবার প্রোটন সংখ্যা আলাদা। এটা তো নিচেরটা তো প্রোটন সংখ্যাকে বোঝাচ্ছে না, তো সবার প্রোটন সংখ্যা আলাদা। দেখো এর প্রোটন সংখ্যা 16, এর প্রোটন সংখ্যা 17, ক্লোরিনের। আর্গনের হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 18। আর ওপরেরটা কি? প্রোটন আর নিউটনের যোগফল। তো এর থেকে এই 36 থেকে 16 বাদ দাও, তো এর মধ্যে দেখবে 20 খানা নিউটন আছে। তেমনি ক্লোরিনের মধ্যেও দেখবে নিউটন সংখ্যা হচ্ছে 20, কারণ 37 থেকে 17 বাদ দিলে হবে দেখবে 20। আর্গনের মধ্যেও দেখবে নিউটন সংখ্যা কত আছে? 38 মাইনাস 18 মানে হচ্ছে 20। তো এই যে সালফার 36, ক্লোরিন 37, আর্গন 38, এরা একে অপরের কি? দেখো এদের সবার মধ্যে প্রোটন সংখ্যা তো আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, কিন্তু নিউটন সংখ্যা দেখো সবার সেম, 20 করে। সবার নিউটন সংখ্যা দেখো 20 করে, তাই না? তো নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে একে অপরের আইসোটোন বলা হয়। অপশন বি, আইসোটোন। ওকে, মানে সালফার 36, ক্লোরিন 37, আর্গন 38, এরা সবাই হচ্ছে একে অপরের আইসোটোন। চলো নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, নিচের কোনটি সাধারণ লবণের উৎস? ক্যালসাইট, হ্যালাইট, পাইরাইট, বক্সাইট। তো দেখো সাধারণ লবণের উৎস হচ্ছে এখানে অপশন বি, সেটা হচ্ছে হ্যালাইট। ওকে, চলো এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে? প্রাইমারি ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে বললে পারে আনসার করতে হবে তোমাদের অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। দেখো জলীয় বাষ্প হতো, জলীয় বাষ্প যেটা হচ্ছে H2O, এটাও তো বাষ্প আমাদের পরিবেশের যে বায়ুমণ্ডল তার মধ্যে আছে। তো জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, কিন্তু জলীয় বাষ্প মুখ্য ভূমিকা পালন করে না। ওকে, কারণ জলীয় বাষ্প এটা হিউম্যান অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করছে না, বাট কার্বন ডাই অক্সাইডের নির্গমন যেটা, সেটা আমাদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করছে। তাই কার্বন ডাই অক্সাইডকে বলবো হচ্ছে আমরা প্রাইমারি বা মেজর ভূমিকা পালন করে গ্রিন হাউস এফেক্টের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি ব্যবহার করা হয়? মজার ব্যাপার হচ্ছে জার্মান সিলভার হচ্ছে এক ধরনের অ্যালয় বা সংকর ধাতু। অ্যালয় মানে যেটা অনেকগুলো ধাতুর মিশ্রণ। তো জার্মান সিলভারের মধ্যে সিলভারই কিন্তু নেই, এটা মনে রাখার বিষয় একটা, যে জার্মান সিলভার এমন একটা ধাতুর মিশ্রণ বা অ্যালয় যেখানে কিন্তু সিলভার নামক ধাতু নেই, বাট সিলভারি অ্যাপিয়ারেন্সের জন্য এই অ্যালয়টাকে বা সংকর ধাতুটাকে আমরা জার্মান সিলভার বলে থাকি। তো এর আনসার হবে অপশন এ। এর আনসার হবে কি অপশন এ। জার্মান সিলভার হচ্ছে কপার, জিঙ্ক আর নিকেলের অ্যালয়। তো জিঙ্কের বাংলা হচ্ছে দস্তা, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার, যে তামা, দস্তা ও নিকেল। ঠিক আছে, তামা, দস্তা ও নিকেল। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? তো অ্যাসিড বৃষ্টির জন্য মেনলি দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের কিছু অক্সাইড আছে, যেরকম নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন এ হচ্ছে রাইট আনসার, SO2 এবং NO2 এরা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, যে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসের মধ্যে বা বায়ুমণ্ডলে আমাদের নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে, তো সেটা হচ্ছে অপশন সি, 78.0992%। ওকে, বাতাসে অক্সিজেনের পার্সেন্টেজ কত? তো 21% মতো, বা 20 পয়েন্ট সামথিং বলতে পারো। ঠিক আছে, বাতাসের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে থাকে? তো তার আনসার হবে আর্গন। বোঝা গেল? চলো এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল? ইউরেনিয়াম, রেডিয়াম, পারদ নাকি দস্তা? দেখো সাধারণত যে ধাতুগুলো হয়, ধাতুগুলো সলিড আকারের হয়, সলিড, তাই না? ধাতুগুলো ওই আঘাত করলে টং টং করে আওয়াজ করে, মানে ধাতুগুলো সাউন্ড তৈরি করে, সোনোরাস। ধাতুগুলো চকচকে, ধাতুগুলো হার্ড হয়। বাট কোন ধাতু সাধারণ অবস্থায়, মানে সাধারণ টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে আমরা ওকে তরল অবস্থায় দেখি? তো সেটার আনসার হবে হচ্ছে পারদ, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, যে বিশুদ্ধ জলের পিএইচ কত? এই পিএইচ এর সাহায্যে বোঝা যায়, পিএইচ এর মানের সাহায্যে বোঝা যায় যে কোনো একটা বস্তু সেটা কতটা অ্যাসিডিক, ওকে, বা সেটা কতটা ক্ষারীয়। তো পিএইচ স্কেল যেটা, সেটা এরকম 0 থেকে 14 অব্দি এরকম ভ্যালু থাকে, তার মধ্যে মিডিল পয়েন্ট হচ্ছে 7। তো কারো পিএইচ ভ্যালু 7, তার মানে সেটা হচ্ছে নিউট্রাল, না সেটা অ্যাসিডিক না সেটা ক্ষারীয়। আর যার পিএইচ ভ্যালু 7 থেকে যত কমতে থাকবে, 0-র দিকে যাবে, তার মানে সে তত বেশি অ্যাসিডিক, সে তত বেশি আম্লিক। আর কারো পিএইচ ভ্যালু 7 থেকে যত উপরে যাবে, 14-র দিকে যাবে, সে তত বেশি ক্ষারীয়, ক্ষারীয় বা অ্যালকালাইন। ওকে, তো বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে অপশন এ, নিউট্রাল। আমরা যে বিশুদ্ধ জল খাই সেটা কিন্তু না অ্যাসিডিক মনে হয়, না ক্ষারীয় মনে হয়, রাইট? না টকটক লাগে, না বিটার টেস্টের হয়, না তেতো লাগে, তাই না? চলো অপশন ডি কি বলেছে, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো। গ্যালভানাইজেশন কি প্রসেস? এই যে লোহা দীর্ঘদিন ধরে বাইরে বায়ুতে ফেলে দিলে লোহাতে কি হয়, মরিচা পড়ে যায়, তাই না? লোহার ওপরে লোহার অক্সাইডের একটা লেয়ার জন্মায়।
যেটাকে বলা হয় রাস্টিং অফ আয়রন। তো লোহায় যাতে মরিচা না পড়ে তাই লোহার উপরে অন্য একটা ধাতুর কোটিং দেওয়া হয়, আর সেই প্রসেসকে বলা হয় গ্যালভানাইজেশন। তো গ্যালভানাইজেশনে আমরা দস্তা বা জিঙ্ক ধাতুকে ব্যবহার করে থাকি। বোঝা গেছে? চলো, কোয়েশ্চেন নাম্বার 22, এটাই আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে? চুনা পাথর হলো, চুনা পাথরের সংকেত কি এখানে? ক্যালসিয়াম মানে CaCO3, CaO, CaCl2, CaH2। সঠিক আনসার কি হবে? তো চুনা পাথর মানে যার ইংরেজি নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তার সংকেত হচ্ছে অপশন এ, CaCO3। ওকে, তো চলো, আজকের সেশন এখানে শেষ, কিন্তু তার আগে যেটা আমি বলেছিলাম প্রথমে, আশা করি সবার মনে আছে যে আজকে মানে প্রতিদিন আমরা একটা করে কোয়েশ্চেন তোমাদেরকে দেব, যেটার আনসার তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করবে, ঠিক আছে? চলো, তো সেই কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যেটার আনসার তোমাদেরকে কমেন্ট সেকশনে করতে হবে। কি বলেছে? ফ্লুরোসেন্ট টিউবে সবচেয়ে বেশি ব্যবহৃত পদার্থটি হলো, অপশন এ বলেছে সোডিয়াম অক্সাইড অ্যান্ড আর্গন, অপশন বি বলেছে সোডিয়াম বাষ্প এবং নিয়ন, অপশন সি বলেছে পারদ বাষ্প এবং আর্গন, অপশন ডি বলেছে মার্কিউরিক অক্সাইড এবং নিয়ন। ওকে, তো আশা করি এর আনসার তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো চলো, সকলকে জানাই টাটা অ্যান্ড থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, টাটা।